আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৈয়ব আলী। আমি কিন্তু একজন সেনাবাহিনীর লোক। আমি 1969 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হই। ভর্তি হয়ে চলে যাই পাকিস্তান। 1971 সালে আমি কিন্তু পাকিস্তানে ছিলাম। যখন এখানে যুদ্ধ বাজে তখন কিন্তু আমরা পাকিস্তান থেকে সব কিছু দেখতে পারতাম, জানতে পারতাম, শুনতে পারতাম। হ্যাঁ, তারপরে এইভাবে যুদ্ধ তো চলতে লাগলো। আমি তখন রাওয়ালপিন্ডি, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। তারপরে মোটামুটি এইভাবে যুদ্ধ চলাকালীন আমরা তখন টিভি সেন্টারে যাই। আমাদের রিক্রিয়েশন রুম ছিল। ওই রিক্রিয়েশন রুমে আমরা টিভির সামনে গেলে পারে যখন বাংলা সংবাদ দিত তখন কিন্তু ওরা টিভি বন্ধ করে দিত। এতে অনেক সময় গণ্ডগোল হতো। আমরা এইভাবে ওরা আমাদের পরে অনেকেই করে দিয়েছে, অত্যাচার করে দিয়েছে। যুদ্ধ তখন শুরু হয় আমাদের বাংলাদেশে। তারপরে মোটামুটি আমরা যখন ওই টিভি ওরা বন্ধ করে দেয় তখন এখানে আমার অনেক মারামারিও হয়। এইভাবে চলতে চলতে তা আমি তখন রাওয়ালপিন্ডিতে ছিলাম। আমি কিন্তু পাকিস্তান জাতীয় টিমের একজন সাঁতারু, বেশ সাঁতারু ছিলাম, জাতীয় টিমে ছিলাম। তা এই চলাকালীন মানে মোটামুটি যখন মার্চ মাসের শেষের দিকে, এপ্রিলের মাঝামাঝি আমি কিন্তু যাবো তখন চীনে গেম করতে পাকিস্তান টিম থেকে। তো এই গণ্ডগোলের জন্য আর চীনে আমার যাওয়া হইল না। তার আগে কিন্তু আমি ইটালি থেকে গেম করে আসি। তখন আমাদের টিম ক্যাপ্টেন এসে বললো যে তোমরা যার ইউনিটে শেষে চলে যাও আর কি। আমি তখন ছিলাম 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, শিয়ালকোটে। তো সবাই চলে গেল। ওই টিমে 30 জন প্লেয়ার ছিলাম আমরা। তার মধ্যে বাঙালি ছিলাম 2 জন ছিলাম বাঙালি। তো ওরা সব পাঞ্জাব রেজিমেন্ট, বেলুচ রেজিমেন্ট সব যার ইউনিটে চলে গেল। আমরা চলে আসলাম তখন আমার নিজের ইউনিটে। আমি তখন ছিলাম 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, শিয়ালকোটে। আমি ইউনিটে এসে দেখি যে আমার ইউনিটে লোক আর নাই। কোথায় গেল লোক? শুনতে পারলাম যে সব জেলখানায় সব অ্যারেস্ট করে রেখেছে আমাদের 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লোকজন। আমি গেলাম জেলখানায়, যে আমাদের অফিসারের সাথে সাক্ষাৎ করলাম। স্যার, তো বলছে তো চলে আসবি না? কবে আসলাম? স্যার গত রাতেই আসছি, সকালে গেছি আর কি জেলখানায় দেখা করতে। দেখাটা কেটে বলে আমাদের স্যার বলতে একজন লেফটেন্যান্ট কর্নেল, ওর নাম ছিল আকবর খান। তো উনি বলে দেখে আমাদের তো সবাই অ্যারেস্ট করে আছে, তা আমাদের বাঁচার সম্ভাবনা নাই। তোকেও মনে হয় আসতে হবে। আর তুই যদি না আসিস হয়তো জাতীয় টিমের প্লেয়ার হয়তো সম্মান করতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে আর কি। তারপরে আমি চলে গেলাম ইউনিটে যাই। একা ঘোরাফেরা করি, ভালো লাগে না। বাজারে ওখানে একটা আমাদের MS বাজার আছে, বাজারে গেলে আমাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে নিয়ে গেল আমাদের কয়েদখানায় আর কি। আমাদের সামরিক বাহিনীর যে কয়েদখানা থাকে সেখানে আমাকে নিয়ে গেল, নিজে আটকা ছিল। এই সংবাদ চলে যায় আমাদের সেনাবাহিনীর প্রধানের কাছে যে এরকম একজন বাঙালি স্পোর্টসম্যান, সাঁতারু, তাকে অ্যারেস্ট করা হয়েছে এই কারণে। তখন উনি স্বয়ং গাড়ি নিয়ে আসি বললি, জানিস এ কে? এ হইল জাতীয় টিমের একজন শ্রেষ্ঠ প্লেয়ার, যার অহংকার আমরা করি আর কি। আর তুই তাকে অ্যারেস্ট করে আনিছিস, আমি তাকে ছাড়িয়ে দিয়ে রাখিয়েছি। তখন উনি আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল আর কি। হ্যাঁ, আমাদের সেনাপ্রধানের একটা সার্টিফিকেট দিল, এই সার্টিফিকেট নিয়ে তুমি যে কোনো জায়গায় ঘুরতে পারো আর কি। তো আমি তখন এই সার্টিফিকেটটা খুব সংরক্ষণ করে রাখলাম পকেটে, রেখে যেখানে যাই ওই সার্টিফিকেটটা নিয়ে যাই। এইভাবে মোটামুটি আমি ওই প্রতিদিনই জেলখানে আমাদের ওই লোকজনের কাছে দেখা করতে যাই। দেখা করি তো সবাই একই কথা যে আপাতত আমরা তো সবাই 4 লক্ষ লোকই আমরা অ্যারেস্ট হয়ে গেছি। তুই যদি পারিস তোরা 2 জন পালানোর চেষ্টা করে, তাও জানবো যে আমরা 4 লক্ষের মধ্যে 2টি লোক আমাদের বাইসে আছে, তাহলে স্যার পালাবো কী করি? তো বলছে যে বর্ডার ক্রস করতে হবে। আমার স্যার বর্ডার করতে ধরা পড়ে যায়, তাহলে তো আর জানে থবি নিয়ে নেয়। তো স্যার বলছে পলাই যাবি, গেরিলা ট্রেনিং করিস নি? আমি বললাম হ্যাঁ স্যার করেছি তো, এখন ট্রেনিংয়ে প্র্যাকটিক্যাল আর বাস্তবে তো মিল হয় না। তো বলে চেষ্টা করে, বাঁচার একটা তাগিদ আছে, যে ভাব আমরা কেউই বাঁচবো না,
তো একটা তো স্মৃতি থাকার দরকার যে 2 জন লোক বেশি আছে আমাদের। তো আমরা ঠিক আছে স্যার। পরের দিন নাস্তা মাস্তা করি, ইউনিটে আসলাম। ইউনিটে বাঙালিতে আমাদের একটাও নাই, ওই ওদের সাথে ঘুরি, পাঞ্জাবি, পাঠান, বেলুচি, সিন্ধি, ওদের সাথে ঘুরি। আর ওই বর্ডার এলাকায় যাই, বর্ডার এলাকায় যাই, দেখি বর্ডার এলাকায় মানে চূড়ান্ত সে কঠিন পাহারা, কোনো রকম ফসকানির মতন কায়দা নাই। তো হয় না, এরকম 5-7 দিন ঘুরলাম। যে কোনো সাইড, আমার কাছে সিটি আছে, ওই সিটিটাই আমার সম্বল, যে কোনো জায়গায় আমি যেতে পারবো পাকিস্তানের। তারপরে মোটামুটি এমন আসি ক্যাম্প, এই জেলখানে যাই। আমাদের স্যারকে বললাম, স্যার সম্ভব না বর্ডার দিয়ে পার হওয়া, একের আর দিক বড় বড় মেশিন গান, ট্যাঙ্ক ম্যাং সব ফিট করা, ওই বর্ডার পাস করার সামনে আর যদি পাস করতে যায় তো ধরা খাই দিতে হবে, ধরা খাইলে আমার নির্ঘাত এখানেই মৃত্যু, আগে আমাকে মারি ফেলবে আর কি। এর মধ্যে এক অফিসার ছিল ক্যাপ্টেন, তো বলছে তোও একটা কাজ আছে। তো বললাম স্যার কি? তো বলছে একটা পথ আছে সিন্ধু নদী, ওই সিন্ধু নদী কিন্তু পাহারা করে না, তুমি যদি পারো ওই সিন্ধু নদী অতিক্রম করতে হবে। তা বললাম স্যার সিন্ধু নদী কোন নাম শুনেছি, বই পুস্তকে পড়েছি, কোন পাকিস্তানে 3-4 বছরে আসি এখানে, তো সিন্ধু নদী তো আমি দেখিনি কোন দিন। তুমি আমাকে টার্গেট দিয়ে দিলে আর কি, যে এই জায়গায় সিন্ধু নদী এমনি দিয়ে যাতে হবে, পুরো আমাকে টার্গেটটা দিয়ে দিল। আমি পরের দিন ডিসিশন নিলাম যে দেখে আসি, তাহলে গেলাম। তো সিন্ধু নদী ওখান থেকে আবার বহু দূর আর কি। তো আমার এক বন্ধু ছিল পাঞ্জাবি, ওর কিন্তু পাঞ্জাবি, উনি সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করে। একই সাথে আমার খুব ভালো লাগতো। ওনার বোন হইল দর্জির কাজ করতো, তা আমি ওই ওনার বোনের কাছ থেকে সমস্ত ওই দর্জির আমার যে কাপড় চোপড় যা বানাতাম, ওনার ওই বোনের কাছ থেকে বানাতাম। তো একটু ভালো একটা গুড সম্পর্ক হয়ে গেছিলো। তা আমি ওদের বাসায় আগে গেলাম, যাই আমি বললাম যে আপু এই ঘটনা, ভাই স্ত্রী সব সত্যি কথাগুলো বললাম যে আমি পালায় চলে যাব, আমাদের বাঙালিতে সবই অ্যারেস্ট, তো আপনি আমাকে হেল্প করতে হবে। তো বললো ছোটো ভাই আমি কী করে তোমাকে হেল্প করবো, আমাদের এরকম ভাই আছে চাকরি করে, হ্যাঁ উনি আবার সেই ড্রাইভারি চাকরি করতো আর কি, সেনাবাহিনীর এটা করে। তাই তো বলতে আমি ছেলে ভাইয়ের সাথে আলাপ করে দেখি। তো ভাইয়ের সাথে আলাপ করে বলতে এত বড় রিক্স আমি নিতে পারবো না। হ্যাঁ, তো এইভাবে আসতে ওই দিন আমি আর ক্যান্টনমেন্টে আসতে পারলাম না, আসতে পারলে পরে এর মধ্যে এদিকে পরের দিন ক্যান্টনমেন্টে যখন আসতে পারলাম না, তখন আমার একটা চিন্তা হয়ে গেল যে এবার তো অ্যাবসেন্টে রিপোর্ট হয়ে যাবেন। তখন আমার অ্যাবসেন্টে রিপোর্ট হয়ে গেল। এর মধ্যে পরের দিন দেখি দিন মানে তার বেরোতে পারছেনি, ওই রাত্রি ছাড়া সন্ধ্যার পর থেকে বাড়তে পারছেনি আর কি। তারপরের দিন দেখি যে মোটামুটি মাইকিং করছে যে 2 জন বাঙালি খেলোয়াড় তারা ক্যান্টনমেন্ট থেকে আউট, আজ 2 দিন গত হয়ে যাচ্ছে, তাদের ধরিয়ে দিতে পারলে 10,000 থেকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এইবার আমার কাম সারা। এই কথা কিন্তু ওই দর্জি মেয়েটাও শুনতে পাইল। তো বলছে ভাইয়া তোমাদের তো বিপদ মরণ, এই ঘটনা যে হ্যাঁ আপু এই ঘটনা, তো এখন কী করা যায়? তো বলছে তোমরা ঘুরি ক্যান্টনমেন্টে যাবা না, ক্যান্টনমেন্টে গেলে তোমাদের অ্যারেস্ট করবি এবং তোমাদের ভয়াবহ মানে তোমাদের পারে টর্চারিং হতে পারে আর কি। তখন আমি চিন্তা করলাম যে কথা তাই তো, তখন আমরা ঘুরি আর ক্যান্টনমেন্টে গেলাম না যাই চিন্তা করলাম যে মোটামুটি দেখি সিন্ধু নদী সারা জীবন তো সাঁতারে পারি, তো আসি। তো গেলাম পরের দিন সকালবেলা, ওই মেয়েটা যে মেয়েটা আমার দর্জির কাজ আমার কাপড় চুপড় বানা টানা দেয়, খুব আপন ছোটো ভাইয়ের মতন আমাকে খুব ভালোবাসতো। তো উনি 10 সময় আমাকে রুটি মুটি দিল, বললে ভাইয়া এই রুটিগুলো খাবা, একটু দেরি হবে, বলতে 4-5 ঘন্টা লাগবে না আর কি। তো ওনার ভাই আবার ড্রাইভার, ওই রেশন নিয়ে যাবে লাহোর ক্যান্টনমেন্টে রেশন নিয়ে যাবে। তো আমি আমাদের বললো যে 3-4টি পোস্ট জায়গা আছে, ওই নদীর কোল দিয়ে যাচ্ছিল 3-4টি জায়গা আছে, এই জায়গাগুলো কিন্তু মানে আমার ট্রাক চেক করবে, ওরা আমার ট্রাকে যে খাদ্য থাকে ওরা চেক করবে, কিন্তু ওই সময় দিনে তোমরা কেউ হাসি কাশি কেউ দিবা না, দিলে কিন্তু আমার চাকরিও শেষ, তোমাদের জীবনও শেষ। তাহলে এত বড় রিস্ক। তো বলছে হ্যাঁ, তাছাড়া রিস্ক ছাড়া তা হবে না।
তখন উনি ওই ওনার বাড়ি কোলদি কিন্তু রোড, টাউনে বাড়ি কোলদি রোড। আমরা তখন ওই বস্তা সরাইয়ে ফাঁককে দিয়ে তিরপল দিয়ে ঢেকে দিল। তার বললে তো আমি গাড়ি ছাড়ার পরে পরপর 3টি গেট আর 3টি গেটে চেকপোস্ট, ওরা চেক করবে। চেক করার পরে কিন্তু তোমরা যখন গাড়ি থামবে তখন কিন্তু কোনো রকম হাসি কাশি দিন তোমরা দিবা না, দিলে কিন্তু আমার বিপদ, তোমাদেরও বিপদ। তা আমরা ঠিক আছে, আল্লাহ বেলে করতে দোয়া ইন্স্যুরেন্স পড়তে না গেলাম। এমনি তো মরে গেছি, এখন মরা ছাড়ার তো কোনো উপায় নেই। তারপরে মোটামুটি আমরা গাড়ি ছাড়িয়ে দিল উনি, আমরা যাতে প্রথম গেটে থামলো। গেটে থামলে আমরা বুঝতে আসি যে এবারে প্রথম গেট চেকিং, ওরা এসেছে বেড়ে বুড়ে ইটি দেখি টেকি। হ্যাঁ, আমরা আইডিয়া করতে আসি, ভিতর তো দেখতেই পাচ্ছি না কিছু। তাদের কিছুক্ষণ পরে গাড়ি ছাড়িয়ে দিল। হ্যাঁ, তখন এই ড্রাইভার এসে এবার একটু যাই বলছে যে এবার গাড়ি ছাড়িয়ে দিল, আমরা আবার সালামের আর এরকম 2টো গেট আর আছে, খবরদার যেরকম এইভাবে যেন থাকবা। তা আমরা বললাম যে স্যার ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া উনি গাড়ি ছাড়িয়ে দিলে পরপর 3টি গেট মারলাম। 3টি গেট মারার পরে তখন আমরা কিন্তু বেরিয়েছিল ভোরে, একদম মানে সেই বেলা ওঠার প্রায় 2 ঘন্টা আগে, মানে ভোরের দিকে বেরিয়েছি, আজানের আগ দিয়ে। তাছাড়া এরকম 3টি গেট যখন পরপর পার হয়ে গেলাম, তো বলতে যাই আপনাদের ভাগ্য ভালো। আর ড্রাইভার বলছে যে আপনাদের ভাগ্য ভালো, ও ভালো হবে, চেক করলো না, এমনি ছাড়িয়ে দিল সকালবেলা করে। তো আমরা মোটামুটি যাই, উনি মানে এমনভাবে ওই বলছে আমি দেখে নামা দেবো ওখান থেকে 1 কিলো গেলি সিন্ধু নদী। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে। তো উনি যাই বিল্ডিং আনতে আমি নামা, কিন্তু আপনাদের গাড়ি যখন ঠেকাবো তখন নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমি গাড়ি টান দিয়ে চলে দেবো, আর আমি টার্গেট দিয়ে দেবো, সেই টার্গেট মোতাবেক তোমরা যাবা। গেলে বা দেখবো নদী, পাহাড়ি এলাকা, সেই পাথরে পাহাড় মার, সেই ওখানে আমি কোনদিন যাইনি জীবনে। তারপর মোটামুটি ও নাবাদে গাড়ির টান দিয়ে চলে গেল। নাবাদে ও দাঁড়াইল, আমরা বললাম যে ভাই কমে যাবো, তো বলতে খালি হাত ইশারা করল ড্রাইভার, এই সোজা চলে যান। ওর এই হাতের ইশারায় ওই সোজা আমরা ওই অমরকে যাতে এলাম। এদিক কাশবন, কাশি মাইশি হ্যান ত্যান, সেই ঝোড় জঙ্গল মতন। তারপরে মাইল 1.5 যাওয়ার পরে দেখে নদী, মানে একটা শব্দ হচ্ছে, কল 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 করে, মানে সে হুঁ হুঁ একটা শব্দ হচ্ছে। তা আমি বলছি ব্যাপারটা কি, শব্দ কিসের? আমি বলছি শব্দটা কিসের? তো বলছে কী জানি। আমি বলতে মানে খুব স্রোতের মতন, ছোটো ছোটো কাশবন। তাহলে কাছাকাছি যাই দেখি, নদী দেখি, আমার আত্মা খাতা ছাড়া হয়ে গিয়ে যে ওরে বাবা বাবা, এই নদী কেমনে পার হবো, জীবনে এমন মরা মরলাম, এই পানির মধ্যেই মরলাম, ডুবি মরলাম। শেষে এই পানি সাঁতার খেলি এখন এই পানিতে আমার ডুবা মারল আল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাথর খুব একটা এই হতে নেইল আর কি, যে এই নদী পাহাড় সম্ভব না। তো আমার সাথী আলো বলতে আরে সারা জীবন তো সাঁতারই খেললাম, তো পানির মৃত্যু, পানিকে আমরা অত্যাচার করেছি, এই জন্য পানির দ্বারে আমার মৃত্যু হবে। তো এখন তো উপায় নেই, ঘুরিয়ে যে যাবো, ঘুরিয়ে যাই তো আমরা বাঁচতে পারছি না। আমার গড়ে 3 দিন অমিট হয়ে যাচ্ছে, ক্যান্টমারে যায়নি, এদিক মাইকিং করি, মানে সেই ফাটা ফেলতে আর কি, যে ধরিয়ে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তারপরে আমাদের আগে কিন্তু একটা পাখিও বর্ডার অতিক্রম করেনি। আমরা সর্বপ্রথম ওই পাকিস্তান থেকে ভারতে আসি। তারপরে মোটামুটি চিন্তা করলাম যে এমনও মরা, ধাপ দেব নদীতে। ধাপ দেখে চেষ্টা করি, নদী কিন্তু পাড়ি দেখা যাচ্ছে, ওই পাড়ি দেখা যাচ্ছে। তো এমন স্রোত, ওই স্রোত দেখে ভয় করতে, দেখুন স্রোতে বেড়ে নিজেই আবার পাথর আছে, ওই কোলগেলের পাথরও আছে, পাথরে মাথায় মাথায় লাগলে পারে সঙ্গে সঙ্গে মারা যাবো, তাছাড়া তো উপায় নেই। তা মোটামুটি কাপড় চোপড় বাপু যখন খুলতে লাগলাম, চোখ দিয়ে পানি তখন ধরকে পড়তে এলো, যে জীবনটা এমনি হাতেকে দিলাম। হ্যাঁ, তো দেখ কাপড় চোপড় খুললাম, খুলে গেঞ্জি মেঞ্জি সোয়েটার মুইটার, তখন তো সব গরমের কাপড় খুলে হাতে এরকম খামাল দিলাম, কাপড়ের 2জনের খামাল দিয়ে তাতে দোয়া ইনুস পড়তে গেলাম, পড়ে আল্লাহ নাম স্মরণ করি। ও আর বলছে যে কোমরের সুতির সাথে সুতি বানালে যে তাহলে মারা যাবো একে ওসেরই। হ্যাঁ, দিলাম, 2জনে ঝাঁপ দিলাম, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলাম ওখানে। ওই নদীটা এমন ধরনের নদী, মানে খাড়া গভীর, কোনো এই হাইটে যাবো না, ওই উপর থেকে জাম করতে হবে আর কি।
উপর থেকে জাম্প করার পরে নদীতে নেই আগেই পানি খাই ফেললাম, জাম দেওয়ার পর পানি খাই ফেললাম বাপু। তা হচ্ছে সাঁতরাতে না গেলাম, সাঁতরাতে মানে দিন বেহুশ মতন হয়ে গেলাম, আর মনে আমার কাছে ঠিক না হইলো আমি মরে গিয়েছি। হ্যাঁ, তারপরে আর যে কী হইল ওই তার বলতে পারি না, মানে সেন্সলেস আমরা। তা আল্লাহর কি খেলা, আমার তখন আমি যখন নদীর কুলি আসি, নদীর কুলে এসে দেখছি বড় বড় ঘাস ওই পানিতে। তা আমি আবার কথা মতো কারোরই নেই, কিন্তু দুইজনে কিন্তু আর আমার সম্পর্ক নেই। ও আমার থেকে কিন্তু 10-15-20 গজ দূরে চলে গেছে, আর আমিও 10-15-20 গজ ওর থেকে ডিফারেন্স। আমিও ওকে দেখতে পাচ্ছি না, ও আমাকে আর দেখতে পাচ্ছে না। তা আমি তো নদীর কুলি আসি, তখন দেখলাম যে বড় বড় ঘাস ওই নদীর পানিতে বাড়ি খেলছে। তো আমার খেয়াল ছিল আমি ওই ঘাস ধরলাম, ওই বড় ঘাস ধরি ওপরে উঠলাম পা বাঁধা দিয়ে। আর্মি যে ট্রেনিং থাকে ওই আর্মি ট্রেনিং মানে কাজে লাগাতে না গেলাম আর কি দিয়ে। তখন কিন্তু আমার ভালো শক্তি আছে শরীরে, কিন্তু যখন ওই কুলি ওঠার পরে আর আমার শরীরে শক্তি নেই, আমার তোমার একটু পুরাপুরি জ্ঞান হারা। আমার তখন জ্ঞান ফেরে, আমার কিন্তু জ্ঞান ফেরেনি, আমার জ্ঞানের আগে আমার এই বন্ধুটার জ্ঞান ফেরে। ও আমার খুঁজে বেড়াচ্ছে যে ও কি চলে গেল ভাসি নাকি এখানে উঠিয়েছে। ও খুঁজে এসে আমাকে দেখছে, আমি অজ্ঞান অবস্থায় পড়ে আসি। ও এসে আমাকে দেখি তুললে পরে আমি হাওয়া মাকে রুটি ওকে জড়া তারপরে ধরে কাঁদতে লাগলাম। হ্যাঁ, তখন বুঝতে আসেনি যে আমরা কোন কি ঘুরি কি এই পারই আসছি না ও পার গেছি, এটা কিন্তু বোঝার মতন ক্ষমতা আমারও নেই ওর। আমি বলছি নদী পার হয়েছে আমরা, তো বলতে পারিনি। তখন কিন্তু অন্ধকার রাত হয়ে গেছে, কি নামছে কিন্তু 8টার দিকে। হ্যাঁ, মানে নামছে 8টার দিকে, আর যখন ওই আমার জ্ঞান ফেরে তখন অন্ধকার। তা আমি বলছি যে এখন তো অন্ধকার, কি রাত হয়ে গেছে? বলছে হয় রাত। তো এর মধ্যে ও বলছে যে নদীর কূলেতে থাকা উচিত না, তো চলে নদী একটু ভিতরে যাই। তো আমি বলছি যে ভেতরে চলো। তো তখন কিন্তু আমার ফোনে জাঙ্গি আছে, জাঙ্গির কিন্তু আবার ওই লেখা আছে আর কি ইন্টারন্যাশনাল সাঁতারু। আর এই জাঙ্গিটা আমরা ইটালি থেকে গেম করে আসলাম, ওই ইটালি জাঙ্গি, প্লাস্টিকের জাঙ্গি। হ্যাঁ, এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল সাঁতারু। তা আছে জাঙ্গি ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নাই। তারা মোটামুটি ভেতরে ঢুকতে যাই। তো ও বলছে যে আমার 5 পা আসে। ও আবার আমার থেকে একটু বয়সে বড়, আমি ওর থেকে মেলা বয়সে ছোটো। তা আমরা ঠিক আছে, আমি ওর 5 পা যাতে দেখি যে এই পথ এরকম এক পাই পথ, মনে হচ্ছে কি জীব জানোয়ার গিয়েছে ওই পথ দিয়ে আসে ওই নদীতে। তো বলছে যে সেটা পথটা তো খারাপ ঠেকছে, তো এই পথটা ছাড়িয়ে দিতে হবে। পথটা ছাড়িয়ে দিই, ডান হাতে যাই দিয়ে একটা গাছ। তো বলছে এখন একটা জায়গা পাইছি, তাহলে কি? তো বলছে এই গাছে উঠতে হবে। তখন আইডিয়ার পর আমার আইডিয়া করছে রাত বাজে 10টা এরকম বাইজে আসছে। তখন ও বলছে আমরা গাছে উঠবো কি বাবলা গাছ, ওই বাবলা গাছে উঠতে যাই গা আমার কুটি সে কাটা মাটা টেঙে সে বিশ্রী খেলাম হয়ে গেলাম আর কি। গাছে উঠলাম, গাছে উঠে ওই গাছের সারা রাত 3-4 বছর পাকিস্তানে থাকি যা না কষ্ট হয়েছিল, ওই এক রাতে গাছে আমার জীবন সারা। আচ্ছা, এবার মোটামুটি ওই গাছেও সারা রাত বসে থাকলাম, বসে আল্লাহ বিলি করতে দেখ দেখি তো ওই গাছের তল দিয়ে আমরা গাছে বসে আছি, গাছের তল দিয়ে এক দল ওই বন্য শুকর ওই যে পথটা ওই পথ দিয়ে একের গাছে গড়ে না, কিন্তু গাছের একটু তফাৎ থেকে। তো আবার বলছে চুপ কথা কেসে দিনি। তা আমি চুপ মারে বলছে আমি বলতে কী? তো বলতে শুকুর, ওরা পানি খাতে আসছে ওই নদীতে। তো ওরা পানি খাই চলে গেল। বলছে যে এই শুকুর এই সালে পানি খাতে এই পথ দিয়ে আসে ওরা। তাহলে তো ওই গাছেতে মোটামুটি আমার বেলা তখন উঠে গেল, ভীম বেলা উঠছে। তখন ও বলছে এবার গাছেতে নামতে হবে। দুজনে গাছেতে নামলাম, গাছেতে এবারে বাবা নামতে পারছি না, গাছেতে নামবো কেমনে? তো বলছে আমি ডাল ধরতে শুকুরকে আমরা উঠতে পারলাম আর কিন্তু নামতে পারছি না। এবারে ডাল ধরে আমি শুকাচ্ছে, আমি নিচ দিই আমি এগিয়ে দিকে ওই মানে ডাল দিয়ে তলতে এসে নামলাম। নামিয়ে বলছে যে রে ভুল হয়ে গেছে। কেন কি? তো বলছে গাছেতে দেখা উচিত ছিল যে
ও কিন্তু কাশবন, মানে কাশবনে নদীর কুল দিয়ে কাশবন, একদম সে বিরাট কাশবন। তো বলছে যে ভুল হয়ে গেছে, দেখা উচিত যে কোন দিক গেলে এবার শর্টকাটে আমরা এই কাশবনটা পার হতে পারবো। তো আমি বলছি তুই ওঠে, কারণ আমি উঠতে পারবো না। তো বলে যে তা তো আমি বুঝতে আসছি। ও আবার ফেরে উঠলো। ওইটি ও বলছে যে আমি যেমনি মুখকে দাঁড়া আছি, তুই সেমনিকে মুখকে দাঁড়াবি। তো আমরা ঠিক আছে। তো আমার ও গাছের মাথায় ওইটি ওই বলে যে আমি যেমনিকে মুখকে দাঁড়াচ্ছি, তুই এমনিকে মুখকে দাঁড়া। তো আমি সেমনিকে মুখকে দাঁড়ালাম। তো বলছে যে ঘুরি মরবি নি, নড়বি টড়বি নি। তাহলে ঠিক আছে। তাহলে ও গাছেতে নামে আসি। বলছে ঠিক আছে, তাহলে আমি একে রেডি সামনে আসি। তো এবার আমার পাশ আই। তো এবার ধরো পাশ যাতে লাগলাম, যাতে বলছে কী রে, দেখলাম যে হাফ কিলো মতন হবে। আর বলছে দেখলাম যে গাছের উপর থেকে দেখলাম হাফ কিলো মতন হবে। তো এখন এত 1-1.5 মাইল চলে এলাম, এখন পর্যন্ত তো সেই খালি জায়গা পাচ্ছে নিকো। তো তুই কি ঘুরি মুড়ি দাঁড়া গেছিলি? আমরা না, আমি সামনে আসছিলাম। তো বলছে যে জবরই কথা। তো বলছে দাঁড়া, তোর কথা শুনবো না, একটা ডানি যাবো। ওর একটা সন্দেহ এসে গেছে। ওর ডানি দিয়ে গেলাম, ডানি দেওয়ার পরে এখান থেকে ধরো মোটামুটি জাকার মোল্লা বাড়ি বাঁধতে গেলে ফাঁকা পাই গেলাম, একদম ফাঁকা। তো আমি বলছি আরে এটা পাকিস্তান তো না, কি পাকিস্তান না ভারত? তো বলছে আমি কি জানি পাকিস্তান কি ভারত? নদী তো সাঁতরা আইছি, আমি সাঁতরা আইছি না ঘুরে গিয়েছি। আমার একটু মনে সন্দেহ আসছে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমার নদীটা পার হয়ে আইছি। এত বড় স্রোত নদী, হ্যাঁ, কেমনে পার হবো? তা সম্ভব নাকি? এটা আল্লাহর খেলা একদম। আল্লাহ একে স্বয়ং আমাদের হাতের নদী, মানে আমি হাতে কেড়ে নিয়ে ফেলে দিয়ে যায়। তাছাড়া আমার বাঁচার ক্ষমতা, ওই নদী পাহাড়ে আসার ক্ষমতা আমাদের ছিল না। তারপরে মোটামুটি ও বলছে এখন কী করবো, ধুধু মাঠ, খালি বালি, এত দূর বালি পুঁতি যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে 100 মাইল এরপর গিয়ে একটা রোড। তা ও বললে হাঁটতে থাকে কিন্তু পাকিস্তান হয়ে আর ভারত হয়ে দেখ লোক তো পাবো। আমাদের কথা তো ঠিকই। তো দুজনে হাঁটতে এলাম, হাঁটতে তার 12টা 1টা বাজে আসলো। কোনো রকম কোনো লোকের সন্ধান পাচ্ছে নি আর কি। ধরো রাত পোয়াছে, তারপরে ওখান থেকে হাঁটিয়েছি, 12টা 1টা বাজে আসছে, কোনো লোকের সন্ধান পাচ্ছে না। তারপরে হাঁটতে আমার খিদেই আমার কাম সারা। তা আমরা যে আপু আমাকে রুটি বানিয়েছিল, রুটিগুলো খাতে পারলাম না, রুটিগুলো ওখানে উপার খেয়ে আসলাম। হ্যাঁ, তো বলতে রুটিগুলো খাইয়ে আসা উচিত ছিল, বলে খালি সাঁতরাতে যাই, খালি তো সাঁতরাতে পারতাম। আমরা সাঁতরালাম তো কত, হ্যাঁ, আল্লাহ নিয়ে আসলো। তারপরে মোটামুটি আস্তে আস্তে দেখি যে 2টো লোক, 4টি গরু আর হাতে নাঙল একটা রাস্তা থেকে পার হচ্ছে। রাস্তা পার হয়ে এবার আমার মুখে আসছে। তো আবার বলছে দেখেছি 2টো লোক আর 4টি গরু নিয়ে ওরা আমার মুখতে আসছে, দেখছে রাস্তাটা পাশ হয়ে। ওটা রাস্তা নাকি রে, আমার মনে হচ্ছে রাস্তা। এর মধ্যে দেখেছি একটা জিপ, সেনাবাহিনীর জিপ, ওই রাস্তা দিয়ে ভোটকে চলে গেল আর কি। ওদের এবার নমেন্স লাইন যাক বলে আর কি। হ্যাঁ, ওই জায়গায়। তা আছে আমরা ওর মুখে ওই হাঁটতে লাগলাম, হাঁটতে ওরা আমার মুখে আসতে নাইলো। যে কাছাকাছি যাই দিকে সাদা গরু, বড় বড় গরু, যে আমার ভারত থেকে আসতো ওই গরু, 4টি নাঙল হাতে, সে লোহার নাঙল। তো আমার কাছাকাছি আসি, আমরা গেলাম, ওরাও আসলো। তো আমরা বলছে যে এরা ইন্ডিয়া। তো ওরা আমার মুখ তাকা, বলছে হ্যাঁ ইন্ডিয়া। তোমরা কোন হয়? উর্দু বলছে। বলে তোমরা কারা? তা নাহলে আমরা পাকিস্তান সৈনিক। তখন ইন্ডিয়া বলে তখন আমাদের জানে একটা শান্তি আসলো, তাহলে তো আমরা ইন্ডিয়ায় এসে গেছি। তা আমরা বললাম আমরা পাকিস্তান সোলজার, পাকিস্তান থেকে পলা চলে আসছে। ওরা বিশ্বাস করলে না, ওকে মাইনে নিচ্ছে কিন্তু আমাকে মাইনে নিচ্ছে না। আমাকে বলছে যে এত কম বয়সে আর্মির চাকরি অসম্ভব। হ্যাঁ, ওরা কিন্তু শিখছে হ্যাভি জুয়ান। যে তখন বলার পরে ওরা তখন দেখি যে মানে বিশ্বাস করল, তখন নাঙাল টাঙাল থুই বলে আও মেরে সাথে মেয়ে, মানে বুকি আসো। তো বুকি দিয়ে গেলাম, আর আমার নাক যাই ওই ওর এই নায়ের ওখানে ঠেকিল ওই শিখের, বিরাট জোয়ান। তাপি ধরে দেখা ওই এখানে দুনিয়ার পশম, আবার নাক খালি বিড় বিড় করছে, ও খালি তাপি ধরছে। হ্যাঁ, তো বলতে পাকিস্তান কা আদমি হ্যাঁ সৈনিক। তো
বলছে এখন কী করতে পারি আমরা আপনার জন্য, তাহলে এখানে কোনো আর্মি ক্যাম্পটা আছে, বিএসএফ ক্যাম্প? বলে হ্যাঁ আছে, এখান থেকে মাইল 2 মতন 2.5 তফাৎ হবে, তাহলে আমাদের ক্যাম্পে দিয়ে আসেন, তাছাড়া আর আপনাদের কিছু করণীয় নাই, আমরাও কিছু করতে পারবো না। তখন ওরা ওখান থেকে আমাদের ওই নাঙল টাঙল গরু মুরুখন থুই একজনে থাকলো ওখানে, আর একজন আমাদের সাথে নিয়ে ক্যাম্পে ওখানে আজ থেকে প্রায় 1.5 মাইল মতো নাকি আসি ক্যাম্পে আসি। ওই সৈনিকদের বলল যে বাঙালি সোলজার, পাকিস্তানি সোলজার, এরা পাকিস্তান থেকে পলা আসছে। ওরা ক্যাম্পের একটা লোক বিশ্বাস করলো না, এরা সোলজার হবে কে, এ তো ছাত্র। তখন তো ছাত্র ভাব যায়নি কো, এদের ছাত্র একটা নাই হতে পারে, তো এ তো সৈনিক হতে পারে না, ছেলে মানুষ একেবারে বয়স হালকা। হ্যাঁ, তা আমি বললাম আর্মির সম্বন্ধে প্রশ্ন করেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো, আমাকে নিয়ে সন্দেহ আছে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এ ঠিক সই বাত হয়। তখন মোটামুটি ওরা ফোন করলো, বলে রিয়ারে ফোন করো, রিয়ারে ফোন করলে পরে 5-6টা গাড়ি আসলো। হ্যাঁ, ওরা ফোন করলে যে এরকম 2জন পাকিস্তানি সোলজার, ওরা পরিচয় দিচ্ছে পাকিস্তানি সোলজার, কিন্তু আমাদের কারোর বিশ্বাস হচ্ছে না। আমরা এই ক্যাম্পে যতগুলো সৈন্য আছে, আমাদের মধ্যে কারোর বিশ্বাস হচ্ছে না, এরা একজনকে একটু বিশ্বাস হচ্ছে, এরা একজনকে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে জাসুস, এরা পাকিস্তানের গোয়েন্দা। তা ওরা দিকে দিয়ে সেই 5-6টা গাড়ি নিয়ে, হ্যাঁ, ওরা সব শিখ, সেই ভাই সাজ জোয়ান 1 ঘন্টার মতো চলে আসলো আর কি। এসে আমাদের ডাক দিল, আমি কাছে গেলাম, তো আগে প্রশ্ন করলো, প্রশ্ন যে তোর কোন ক্যান্টনমেন্টে ছিলে? আমি শিয়ালকোট ছিলাম, কমিটি আসলে আমি বললাম আমাকে যেরকম লাহোর হয়ে সিন্ধু নদী পার হয়ে আমি দিয়ে আসছি। তো এক অফিসার বলছে হ্যাঁ সিন্ধু নদী পার হয়ে আসছো, তো সিন্ধু নদী কেমনে পার হইলি? আমরা স্যার এখন আর উনি কিন্তু মেজর জেনারেল, আমরা স্যার এখন আপনার ক্যাম্পে দেখাবো আমি সিন্ধু নদী কেমনে পার হলাম, এখন নদীর আইনি দিতেন তাহলে আমি দেখাতে পারতাম। তো বলতে হ্যাঁ এক ক্যাপ্টেন ছিল, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। দেখা আমাকে বলছে যে তুমি সত্যি আর্মির চাকরি করো? আমি দিই। তো বলতে আমি কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। হ্যাঁ বলেন। তো বলছে তুমি ফাইভ বেঙ্গলের সিওর নাম কি? আমি বললাম। তো বলতে কোম্পানি কমান্ডার কে? আমি বললাম। তা বলছে যে 5 বেঙ্গল থেকে বেরিয়ে যখন মেন রোডে ওঠো তখন একটা বিহারির দোকান আছে? আমি ইয়েস আছে। সবই সে বিহারিটা কেমন বয়স? আমি বলে দিলাম ওরে ইন্ডিয়ান জাসুস। তারপরে বললে যে হ্যাঁ গুড, আর কোনো প্রশ্ন করা আমার নাই। অফিসারটা বললে আর কোনো প্রশ্ন করা আমার নাই, ঠিক এই আর্মি চাকরি করে। তারপর নিয়ে বললো যে মোটামুটি ওখান থেকে আমাদের নিয়ে আসলো আর্মি, ওদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আর কি ওটা। ওখানে নিয়ে আসার পরে আমাদের বলছে যে আজকে তো যাওয়া যাবে না, কালকে পাঠাবো দিল্লি। তারপর ওখানে আমরা মোটামুটি আমাদের আজ না কালকে এবার 7 দিন রাখলো ওই ক্যান্টনমেন্টে। ওইখানে ওটা হলো সে রাজপুত ক্যান্টনমেন্ট, ওটা রাজপুতদের ক্যান্টনমেন্ট। খুব ভদ্র, রাজপুতের কিন্তু খুব দেখনে লেখা আর খুব ভদ্র। মোটামুটি ওখানে আমরা 7 দিন থাকলাম। 7 দিন পরে তো বছর আমাদের রাতে ডাকলো। পয়লা কয়েকদিন কিন্তু অফিসার আসতো রাতে, আসি এমন টর্চারিং করতো, আর আমাদের 2 জনকে মানে ভাগকে ফেললো। আমার কাছে যা শোনে, আমার কাছে যা প্রশ্ন করে, আমি ছাড়া আমিও একলাই উত্তর দিই, আর আবার আমার প্রশ্ন উত্তর শেষ হয়ে গেলে এবার আমাকে ঘর থেকে বাইর করে আর রুমে যাই, দিয়ে ওক ডেকে আনি, ওক যে প্রশ্ন করে সেটা আমি আর শুনতে পারিনি। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি ওখানে 7 দিন থাকার পরে আমরা বললাম স্যার আমাদের তাহলে কি এমএ এখানে রাখবেন না? বসে না, তোমরা আগামীকাল চলে যাবো এখান থেকে, দিল্লি যাবা। তাহলে আমাদের দিল্লি যাবো আবার, তাহলে কী দোনতনে বললাম। খাওয়া দাওয়া কিন্তু খুব কষ্ট হচ্ছে ওখানে, খাওয়া দাওয়া ঠিক মতন আমাদের দিচ্ছে না, মানে সেই সকালকের খাওয়া রাতের খাওয়া সকালবেলা এরকম। হ্যাঁ, তারপরে পরের দিন বলছে যে তোমরা রেডি হয়ে যাও, হেলিকপ্টার আসছে। তা আমরা যে সর্বনাশ করি, আমার বললাম স্যার হেলিকপ্টারে যাবো না। তো বলছে কেন, ভয় করছে? আমরা জি। আমরা আমি বললাম হেলিকপ্টার গেলে কোন নিয়ে ধরে ফেল দিবেন সালারা, ফেলে মেরে দিয়ে বলবেন যে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে মোটামুটি বলছে ওরা বললে যা বুঝতে পারিছি
বাঙালি তো বহুত চালাক, ধোরবাজ হয়, বলে বাঙালি বহুত ধোরবাজ, বলে এরা মনে করছে হেলিকপ্টার নিয়ে দিয়ে আমরা যে কোনো বনের মধ্যে ফেলে দিয়ে চলে যাবো আর কি। হ্যাঁ, পাকিস্তানি সোলজার, আরে না তোমাদের কোনো ভয় নেই, ঠিক আছে তোমরা কিসে গেলে খুশি হও, আমরা ট্রেনে যাবো। তো বলতে ঠিক আছে। পরের দিন ওই দিনে আসা হলে পরের দিন আমাদের ট্রেনে এক অফিসার, সেনাবাহিনীর এক অফিসার আমাদের ট্রেনে মানে টিকিট মিকিট করি উনি সাথে করে এসে আমাদের সাথে করে নিয়ে আসলো, নিয়ে এসে দিল্লি নিয়ে আসলো। দিল্লি ওটা হেডকোয়ার্টার, দিল্লি ওর হেডকোয়ার্টার আনার পরে আরে কষ্ট ওখানে আসি, ওখানে এসে তো কষ্ট কথা বলা যায় না। এই এক ঘন্টার মধ্যে বোধহয় 50টা অফিসার আসে আর প্রশ্ন করে, তাহলে এত প্রশ্নের উত্তর তার দিতে পারিনি, কারণ মানে খিদালত হয়ে গেলাম আর কি প্রশ্নের উত্তর দিতে। তাহলে স্যার আমাদের প্রশ্ন খালি প্রশ্নই করবেন, আমাদেরকে আমাদের কাছে পাঠান আর কি, আমাদের দেশে পাঠান। তা বলে যে ঠিক আছে যাবে তো অবশ্যই। তারপরে মোটামুটি ওখানে প্রায় 14-15 দিন ওখানে থাকলাম। তো এই সময়কে যায়, তো বাবুর্চি ছিল, বাবুর্চি বলছে যে আপনারা তো আসেন, কবে পাঠাবে তা ঠিক নেই, তো আপনারা কাজ করেন একটু ঘুরি বেড়ান। তাহলে ঘুরি বেড়াবো বলছে যে ওই যে অফিসাররা আসে প্রশ্ন করে, ওই অফিসারদের বললেন যে স্যার আমরা এখানে এইভাবে এক ঘামে বসে থাকতে পারছেন না, আমাদের ভালো লাগছে না, আমরা একটু ঘুরি ফিরি বেড়াবো। ওই বাবুর্চিটা খুব ভালো। তো অফিসার আসলো প্রশ্ন করে, তোমাদের কোনো অসুবিধা? আমার স্যার একটা অসুবিধা আছে আমাদের। তো বলছে কী অসুবিধা? আমাদের অসুবিধা এটাই, এই আমরা সারাদিন এই ছোটো একটা রুমের ভিতরে 22 তলা, এই 22 তলা বিরাট। হ্যাঁ, তা স্যার আমাদের একটু বাইরে একটু আলো বাতাস একটু ঘোরাফেরা নিয়ে বেড়ান। তো আমি লিখি চিঠি দিয়ে, ওর সাথে 8টা লোক ছিল বলে চিঠিটা দিয়ে ড্রাইভারকে আর একটা অফিসার নিযুক্ত, একটা ক্যাপ্টেন নিযুক্ত করে দিল, বলে যে কদিন এখানে আসে এদের গাড়িতে সকাল বিকালে ঘোরায় নিয়ে বেড়াবা। তা 2 দিন না 3 দিন পরে ঘোরার আর সুযোগ পেলাম না। 3 দিন পরে ওখান থেকে আমাদের ওখানে যাওয়ার পরে দিল্লি যাওয়ার পরে দেখি মেজর মঞ্জু ওখানে যাই শুনিয়েছে। আমার 7 দিন পরে কিন্তু মেজর মঞ্জু কিন্তু ওখান থেকে আর পালাই। হ্যাঁ, উনি পালাইছিল কিন্তু ওই শিয়ালকোট বর্ডার দিয়ে, মেজর মঞ্জু আসে শিয়ালকোট বর্ডার দিয়ে গাড়ি মারি নিয়ে আসছিল আর কি। ওনাকে আবার মানে পরে আমাদের লোককে অ্যারেস্ট থেকে মুক্ত করি পরে আবার আমাদের লোককে ডিফেন্সে দেয় শিয়ালকোট বর্ডারে। ডিফেন্সে যখন দেয় তখন মেজর মঞ্জু, তখন ওই ব্রিগেডের মালিক, ওই শিয়ালকোটে ওই ব্রিগেডের মালিক হলে মেজর মঞ্জু বাঙালি। তখন ওই মেজর মঞ্জু ওখান থেকে ওই একই চিন্তাধারা করিয়েছে। ও কিন্তু সৈনিকদের আশা করেনি, ও নিজের আশা করিয়েছে। নিজের আশা করি ও কিন্তু ফ্যামিলি নিয়ে ছিল, মেজর মঞ্জুর বউ নিয়ে ওখানে পাকিস্তানে শিয়ালকোটে ছিল। ওই তাকেও মানে গাড়ি টান দিয়ে ভারতে ঢোকা দিই। এবার কভারিং ফায়ার, ওই কভারিং ফায়ার হচ্ছে মারার একটা ওই শেষে মারি টায়ারে, যে টায়ারে মারি টায়ার গাড়ি আসলে কি তখন ওই বোর হাত ধরে নিয়ে ইস্যু করি, তখন ইন্ডিয়ান ভিতরে চলে আসিস আর কি। হ্যাঁ, ইন্ডিয়ান ভিতরে চলে আসছে, তখন মানে ইন্ডিয়ান সৈন্য ফায়ার দিয়ে কভারিং করে তখন আর পাকিস্তান ছাড়িয়ে দিয়ে ওরা পাইতে চলে গিয়ে উনি আসি সৈনিকদের এরকম বলে ওরা বাইসে আছে, বলে হ্যাঁ স্যার ওরা বাইসে 2 জন ছেলে, বলছে ও তাড়াতাড়ি ওদের আমার কাছে নিয়ে আসো। এটা মেজর ব্রিগেড কমান্ডার আমাদের বলছে তোমাদের একটা অফিসার এসেছে, তো এখন তাড়াতাড়ি গাড়ি তোটো, অফিসারের কাছে যেতে হবে। অফিসারের আবার ভেনো আমাদের অফিসারের কাছে নিয়ে গেল, আমাকে দেখে বলছে আরে তোরা তো বাইসে আছিস, আমরা তো কেউ বিশ্বাস করতে পারিনি, তো কমে দিলাম স্যার সিন্ধু নদী পার হয়ে। বলতে আমরা জানতে পারলাম যে নদী পার হওয়া কোনো রকম পথ নেই, ওরা ঠিক ওই নদী পথে গিয়েছে। তো দেখ বাইসে আসিস। হ্যাঁ, তখন ওই অফিসারে এক মেজর জেনারেল ছিল, বলে স্যার এদের তাড়াতাড়ি পাঠাই দেন। উনি বললে তাড়াতাড়ি উনি পাঠাই দেন আর কি কলকাতায়। তখন বলে ঠিক আছে কালকে চলে যাবে। পরদিন আমাদের পাঠা দিল। আমরা ওখান থেকে 3 দিন আর 3 রাত মতন লাগে আর কি দিল্লি থেকে কলকাতায় আসতে। কলকাতায় আসি গাড়ি থামলি পারে দেখি যে শেখ জামাল, আমি তো তখন শেখ কামাল চিনি নি, মেজর উসমানিক চিনি। মেজর উসমানিক কিন্তু আমরা তার আগে আমরা
উনি কিন্তু 5 ইস্ট বেঙ্গলে ছিল আর কি, ওই যে শিয়ালকোটে এসেছিল। তখন উনি আমাকে দেখে বলে, আরে তুই কেমনে আসলে? আমরা স্যার এরম সিন্ধু বলতে, তো সাঁতারু, সিন্ধু নদী তোর এক সিন্ধু নদী তোর কাছে কিছুই না, তোর 5টা সিন্ধু নদী জুড়ে দিলে তুই চলে আসতে পারতিস, সাঁতারু তো, তাই না? আমরা জি স্যার। তো বলতে ঠিক আছে, দেখেন তাহলে রেস্ট করবি না ঈদ যাবে, অ্যাকশন ক্যাম্পে যাবি আগেই? যদি রেস্ট করতে চাস তো সপ্তাহখানে রেস্ট করে। আমার সাথে একটু রেস্ট করবো সপ্তাহখানে, আমরা একটু রেস্ট করি ওখানে। তো এই সে কামাল দিয়ে জামাল দিয়ে এরকম মসজিদ বিছানা করে আমরা, ওরা 2 জনে, আমরা 2 ভাই, আমরাও 2 জনা, 4 জনে এরকম। তো মিজানুর ওসমানী ডাক দিল উপরতলায়, উনি থাকে উপরতলায়, বলে আমার ডাক দিল, বলে 4 জনে চলে আয়। 4 জনে গেলাম, যাওয়ার পরে আমার 150 টাকা দিল। আমি বললাম স্যার টাকা আমার কাছে আসে। ওই যে শেষে কিন্তু দিল্লিতে কয়েকদিন থাকলাম, প্রতিদিন অফিসের আসতো কিন্তু টাকা দিত আমাদের। হ্যাঁ, মানে যে অফিসে আসতো 500,000 টাকা দিত, এরকম টাকা আমাদের মানে 8-10 হাজার টাকা হয়ে গেছে লাগে, টাকার আমাদের আর অভাব নেই। তারপরে মোটামুটি আমরা ওখানে 7 দিন থাকলাম। থাকার পরে স্যার বললে, তাহলে এবার তো রেস্ট হয়ে গেছে। আমরা স্যার হ্যাঁ, তাহলে চলে যা যুদ্ধের ফিল্ডে। তাহলে স্যার পাঠান। ওখান থেকে চলে আসলাম আগরতলা এসে যোগ দিলাম আর কি ক্যান্টনমেন্টে। ওখানে একটা মিনি ক্যান্টনমেন্ট তৈরি করিস আর কি, যত বিডিআর আর্মি, মানে ইপিআর আর্মি টার্মি মুজাহিদ এইসব বাহিনী দিই। আর ওনাদের যে 4 বেঙ্গল, ওই 4 বেঙ্গলের একটা কোম্পানি, ডালডা কোম্পানি, ওই ডালডা কোম্পানি কিছু মানে বাদে ছেলেপিলিগুলো পাঠাস ওখানে। এইটা দিয়ে এটা 9 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে একটা বেঙ্গল রেজিমেন্ট তৈরি করল আর কি, ওই মনতলিতে ওইটা খাড়া। হ্যাঁ, আগরতলা মনতলিতে। হ্যাঁ, ওই ইউনিটে আমি যোগ দিলাম। যোগ দেওয়ার পরে সবই নতুন, খালি ওই 4 বেঙ্গলের কিছু ওই একটা কোম্পানি, 120 জন লোক এরা দিই। আর আমরা সিট ছাট আর্মির লোক, কেউ পলাইছে, কেউ হবে গিয়েছে ওখানে যাইয়ে, এরা ওখানে দিয়ে ওই 9 বেঙ্গলে যোগ দিলাম। যোগ দিয়ে 9 বেঙ্গলের মানে এই হলো মানে আমাদের লেফটেন্যান্ট কর্নেল আইনুদ্দিন হলে 9 বেঙ্গলের সিও, কমান্ডিং অফিসার। উনি বললে যে আমরা তৈরি হয়নি আগে, একটা রেজিমেন্টে কিন্তু লোক 850 কম হয় না। তো দেখ ইপিআর দিয়ে এটা দিয়ে হ্যান ত্যান মুজাহিদ দিয়ে 7-17 সিভিল টিবিল দিক গুছা মুছা 8-900 মতন ম্যানেজ করা হইলো। ম্যানেজ করার পরে মোটামুটি আমরা ডিফেন্স নিতে লাগলাম। আমাকে বলে যে মেশিন গান, আর্মির লোককে হাত খাড়া করো। আর্মির লোক হাত খাড়া করলে মাত্র 7টা হলাম। হ্যাঁ, হাত খাড়া করে না কেউ। আমি তো অত বুঝতে পারছি না, আমি হাত খাড়া করে দিলাম। তো বলছে মেশিন গানের কোর্স আছে? আলাম স্যার আছে। আমি কিন্তু 6 মাত্র মেশিন গানের কোর্স করেছি। তো এর মধ্যে হাবিলদার আজিজ বলছে, হাত খাড়া করলি? আমি কেন স্যার, ওর সাথে কী করতি? তুই বলতে মেশিন গানের মৃত্যু হবে না আগে, তুই তো 1 সেকেন্ড আর বাঁচবি না, মেশিন গান তো দিয়ে দিবি, তোর নাম মেশিন গান ইস্যু হয়ে যাচ্ছে। যুদ্ধ নিয়মকানুন রেকর্ডই থাকিস। 4 বছর পরে রেকর্ড, এখন সৈনিক হতে পারিস নি। আলাম যে দে তো মহাবিপদে বললাম লিখছে আবার। তো আমরা ঠিক আছে, মরি যাই যাবো। তারপরে আমার নামে এলাম যে এই মেশিন গান ইস্যুকে দিল। মেশিন গানে তো ভারী হ্যাভি 6 জন লোক লাগে ওর। আবার সে গান টান নিয়ে আসি সাফ সুপ করে। ওখানে আবার গান ওখান তো মানে যার আয়ত্তে রাখতে হতো, এমন একটা ওখানে তার কোনো কোতমত নেই। গান এর থেকে দিয়ে দিবি, আইনে নিজের দায়িত্ব গান রাখতে হবে। তারপর মোটামুটি গানটাকে ডিফেন্স করলাম। ডিফেন্স করার পরে মোটামুটি দিনে মানে ওই রেকেট মেকেট যাই, ওই আর্মির লোকে রেকেট পাঠাই। এই আর্মির লোক কয়টা আছে এখানে? 5টা কি 6টা কি 7টা। যাও তোমরা একটু রেকি করে আসো, সামনে যাই। ওই রেকি করতে গেলে পরে আমরা কিন্তু এই যত রেকি করেছি, ভেতরে গ্রামের ভেতরে ঢুকতাম, কুমিল্লা রেল 2 নম্বর সেক্টর, ওই ভেতরে ঢুকতাম। ঢোকার পরে আমরা পাকিস্তানি সৈনিক পাঞ্জাবিকে আমরা ভয় করিনি, আমরা ভয় করতাম এই রাজাকারকে। রাজাকার কিন্তু আমাদের সাইড দিইনি। সৈনিক আমরা তো সৈনিক, পাকিস্তান সৈনিক দেখলে আমরা চিনতে পারতাম, জানতে পারতাম সে শিবির কাবুড়ি থাক আর জ্যামেই থাক। তারপরে মোটামুটি এভাবে
চলতে যুদ্ধ চলতে 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 আমার যুদ্ধের বয়স যখন 3 মাস চলে পার হয়ে যাচ্ছে, তখন আমার চিন্তা হইল দূর এই যুদ্ধ করে দেশ স্বাধীন করার সম্ভব নাকি। 3 মাস আমার বয়স হয়ে যাচ্ছে যুদ্ধর, কোনো রকম আমরা দেয় ঠাঁই পাইনি। আমরা গেলাম আর মানে তাড়ি সে ভেকো তাড়া করে, মানে আমরা ডিফেন্স নিয়ে ডিফেন্সে আসি হুটিপাটাকে ওরা আমাদের মারিয়ে ধরে আমাদের শিখের সাথে, এর মধ্যে আমাদের শিখ রেজিমেন্ট আমার সাথে দিয়ে দিল 2-3টে ব্রিগেড আর কি। ওই শিখের সাথে আমরা মেশি, তখন আমরা ফাইট করতে লাগলাম। যুদ্ধ করতে করতে কয়েকটা ওই লতামোড়া, ওই কসবা টসবা এসব এলাকা আমরা দখল করতে পারিনি, আমরা যাই হাইরে চলে আসি। হ্যাঁ, এভাবে যুদ্ধ করতে 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 আমাদের শালার পাকিস্তান থেকে পলা চলে আসে। আমার একটা প্ল্যান যে দেশ স্বাধীন হচ্ছে না, দেশ স্বাধীন হবে না অযথা এই এত কষ্ট করে যখন পাকিস্তান থেকে পলা চলে আসি, একটু বাড়ি যাব, বাড়ি একটু দেখাটা করি। তা আমি ওখানে পরের দিন ডিসিশন নিলাম। তারপর তার আগের দিন কিন্তু আবার মানে আসলো আর কি, সিটি আসলো যে চান্দিনা অ্যাটাক করতে হবে, আগামীকাল চান্দিনে অ্যাটাক করতে হবে। ওই চান্দিনে অ্যাটাকের কথা শুনে মনে করলাম যে চান্দিনে অ্যাটাক যখন অ্যাটাকে গেলে আমরা ঘুরবো না, ওরা ঘিরে আমার মারি ফেলবে, আমি পলা বাড়ি চলে দেবো। তো আচ্ছা, আমি মনে মনে কাউকে বলতে নিয়ে মনে মনে আমার মনে তৈরি, আমি একে সকালবেলা একটু ওই দিন ধরো মানে বিকালবেলা আমরা চলে আসবো আর কি চান্দিনে অ্যাটাকে। আমি সকালবেলা একদম পার হয়ে একের স্টেশনে চলে গেলাম। স্টেশনে যাই গাড়ি, আমিও গেলাম স্টেশনে গেলাম, আর গাড়ি ছাড়িয়ে চলে আসলো কলকাতার গাড়ি। তাছাড়া আমি এখন বসছিলাম নেক্সট গাড়ির জন্য, ওই গাড়ি এবার 1 ঘন্টা পরে ছাড়বে। আমি 1 ঘন্টা বসে থাকি, 1 ঘন্টা বসে আসি। এর মধ্যে ওই লেফটেন্যান্ট নতুন আজিজুল হক নতুন মানে রিক্রুট হয়ে লেফটেন্যান্ট লাগা, উনি আমার কোম্পানি কমান্ডার হই, চার্লি কোম্পানি কমান্ডার। তো উনি আবার কেমনে কেন ওখানে গিয়েছে স্টেশনে যাই, আমি বসে আরে তুমি এখানে? তা আমি বললাম স্যার সত্যি কথা বলবো? তো বলছে হ্যাঁ সত্যি কথা বলো তো। আমি স্যার আমি পলা চলে যাচ্ছি। তো বলছে যে হ্যাঁ তুমি পলা চলে যাচ্ছ? আমি স্যার হ্যাঁ, আমি স্যার সত্যি কথা বলছি স্যার, আমি পলা চলে যাচ্ছি। আমি স্যার 3-4 বছর পাকিস্তানে, মা বাপ তো 22 লুকিয়ে মইল, একটু স্যার দেখি আসি। তো বলছে যে সর্বনাশ, তোমাকে বুদ্ধি দিল কেরা? আমি স্যার আমার নিজের বুদ্ধি নিজেই। তো বলছে যে আচ্ছা আমি 3টে প্রশ্ন করবো, তুমি এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাকে ছাড়িয়ে দেবো আর কি। তুমি 3-4 বছর পাকিস্তানে, মা কিন্তু কথাগুলো বলতে এটা আমার কষ্ট লাগছে শুনতে। তো আমার স্যার বলেন। তো বলছে তুমি একজন সৈনিক? আমার জি। তো বলছে তখন তুমি ওখান থেকে চলে আসো পালায়ে, তখন তোমার বাড়িতে কিন্তু ওয়ারেন্ট চলে আসছে। যেহেতু তুমি একজন সৈনিক, তুমি পলা চলে আসছো, তোমার বাড়িতে ওয়ারেন্ট আসলে তোমার বাড়ির থেকে দেখো তোমার বাড়ির তাড়িয়া তোমার নাই, হয়তো পোড়ামোড়া আগুন ধরে সাপকে দিয়েছে, কিন্তু মানুষ হয়তো তোমার বাপ মা ভাই, এখনও ভাই হয়তো সবাই বাঁচিয়ে আসে, কিন্তু তুমি গেলে তোমাকেও নিয়ে যাবে ওরা ক্যাম্পে ধরে। আর তুমি যখন গ্রামে ঢুকবা তখন একটা আরও সৃষ্টি হয়ে যাবে যে অমুক মিলিটারি বাড়ি চলে আসছে। হ্যাঁ, তুমি তো বাস পায় না, এবার তোমার পুরো ফ্যামিলিটা মারা যাবে আর কি। তো আমার প্রশ্নের উত্তর দাও। তা আমরা স্যার এই কথা ঠিকই, আমি তো স্যার বুঝতে পারছি যে আমি যখনই যাবো বাড়ি, তখন তো একটা গ্রামে একটা আওয়াজ শহর উঠে যাবে আর কি, তখন তো হয়তো আমাকে ধরে নিয়ে যাবে। বলছে মরথলি তুমি একজন সৈনিক, মরথলি তুমি বেরিয়ে বসে তুমি এই যুদ্ধ ফিল্ডে মরো, তুমি তো মরার জন্যই আইও তো পাকিস্তান থেকে। বললাম জি স্যার। তারপরে মোটামুটি উনি বলার পরে তো বলছি তোমার এখন তোমার মনে মধ্যে কী বলছে এখন? তাহলে স্যার আমি আর যাবো না। তো বলতে না যাও তো চলো ক্যান্টনমেন্ট এই ইউনিটে যাই। কেন স্যার চলেন? তো বলছে চলো। নিয়ে বলছে আসি একটু হোটেলে ভাত খাই। তো ওখানে ধরমপুর স্টেশনে আসি, নামি স্টেশন থেকে নামিয়ে আসি, হোটেল আছে, হোটেলে উঠলাম। হোটেলে উঠে উনি কিন্তু সিভিল কাপড়ে উনি, হোটেলে গেলাম, ঢুকলাম। আমি কিন্তু উর্দু ছাড়া বাংলা বলতে আসেনি ভালো, আমি উর্দুই বেশি ব্যবহার করি, তো উর্দু আর ইংলিশ। তো আসে ওই মেসেরে যাই বললাম যে
মাংসের কথা বললাম যে কী মাংস, বললে জল খাসি, হ্যান তা না হলে জল খাসি না, গরুর মাংস আছে নাকি? তো বললে যে হ্যাঁ। তো আবার ওই লেফটেন্যান্ট বলছে যে তো গরুর মাংস খাওয়া যাবে না। তো বলছে যে আমার সাথে তাহলে মাছ খেতে হবে। তো এখন আমার দেশে টেবিলে, আর লেফটেন্যান্টও বাংলা বলছে, ও দেশে পার্টিতে। তো বলছে তো আমার খাওয়া হইলো না, তুমি খাই বেরিয়ে আসো। আমি চলে গেলাম। তাহলে স্যার তো মনে কাছে স্যারকে পাঠিয়ে দিল, এই জন্য স্যার হয়তো একটা দুঃখ করি। হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি তাহলে আমি কিছু খাইয়ে আসি, খিদে লেগে আমার খুব। তা আমি 1 প্লেট ভাত আর এই মাছ দিল, মাছ খাই। তাহলে স্যার আপনি তো বসে আমি কী করি খাবো এই পার্টিতে বসে? আমি জীবনে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত আমি আমার একটা অফিসারের স্ট্যাটাস তো আছেই, হ্যাঁ বলে এই জন্য আমি খালাম, আমার খিদেও লাগেনি। তখন তো আসি স্যার আমার সাথে নিয়ে আসি, ওই দিনই বিকালবেলা ওই চন্দ্রপুর অ্যাটাক। আমার জীবনে ওই একটা অ্যাটাক, বড় অ্যাটাক আর ছোটোখাটো অ্যাটাক অনেকে করেছিলাম। 5000 শিখ সৈন্য, আর আমরা বাঙালি হলো 120 জন। হয়তো এরকম অ্যাটাক বহুত ছোটোখাটো অ্যাটাক করেছি, কিন্তু এত বড় ভয়াবহ অ্যাটাক আমার জীবনে ওইটাই সর্বপ্রথম। আমরা গেলাম, যাওয়ার পরে চন্দ্রপুর গ্রামের নাম হলো চন্দ্রপুর, কুমিল্লা চন্দ্রপুর, চান্দিনা থানা, হয়তো বাংলাদেশের মধ্যে বিখ্যাত ফাইট ওই এলাকাটায় ওই দিনই হয়। আমরা মানে রাতে 8টার দিকে বেরিয়েলাম আর কি আমাদের গন্তব্যস্থান থেকে। বেরিয়ে আমাদের কমান্ডার ছিল আজিজুল হক, আজিজুল, আর ওই রিজল স্যার, তোমার 4 বেঙ্গলের রিজল, আর হামিলদার আজিজ, হামিলদার বাক্কা, এরকম তুমি সবগুলো চেনো অবশ্য। হ্যাঁ, তারপরে মোটামুটি আমরা রাতে 8টার দিকে আমরা যাই পজিশন নিলাম। লেফটেন্যান্ট আজিজুল হক উনি অর্ডার দিল ফায়ার, প্রথম ফায়ার অর্ডার দিল। আমরা প্রথম ফায়ার অর্ডার দিই, আমরা ফায়ার শুরু ওপেন করে দিলাম। আর উনি প্রথম ফায়ারেই আমরা ফায়ার অফ করেছি। এবার পাঞ্জাবিরা ফায়ার শুরু করলো। ওই ফায়ারে উনি তো পজিশনে যাবে, আমাদের অফিসার তো পজিশনে যাবে, উনি কিন্তু পজিশনে যায়নি, উনি দাঁড়ায় আছে। ওই পয়লায় বিরাট লাগে আর কি ওই স্যারের, লেফটেন্যান্ট স্যারের ওই মাজা দিতে ফায়ার গুলি লেগে উনি পয়লা চোটে উনি শেষ। একটা দলের যদি কমান্ডার মারা যায়, দলের নেতৃত্বে দল লোক আর থাকে না। ওই সেকেন্ড ইন 2 ICC যে ছিল সেকেন্ড কমান্ড, উনি হলো একজন সুবেদার, উনি ওই কমান্ডটুক দিল আর কি। সেকেন্ড কমান্ড দেওয়ার পরে আমরা ফের অ্যাডভান্স হই, ফের আমরা ফায়ার দিলাম। ওরা কিন্তু ওই ফায়ার খুব শর্ট ফায়ার দিচ্ছে। হ্যাঁ, এইবার দ্বিতীয় ইয়েতে আমাদের সেকেন্ড কমান্ডারও মারা যায়। এবার 3 নম্বর কমান্ডার হাবিলদার ছিল। আর এদিকে যুদ্ধ কিন্তু হয়ে যাচ্ছে তুমুল আকারে শিখের সাথে, মানে সেই ভয়াবহ দৃশ্য। এই দৃশ্য মানে আমি আর বলছি যে কারবালা ময়দান জীবনে দেখছিলাম না, শুনেছি, নানি কিতাব পড়তো, তো সে কারবালা ময়দান আজকে আমার জীবনে আমি তো পলায় চলেই যাচ্ছিলাম, আসলে জীবনটা তো বাঁচতো। আসলে স্যারে আমাকে সব বন্যাস করে আমি স্যারকে কিন্তু আমি খুব একটু ইয়ে করছি আর কি, আমি তৈরি গেছিলাম আর কি। তা আমাকে ধৈর্য এনে আসলে মৃত্যুর মুখে ফেললো। এর মধ্যে আমার সামনে মানে 3 জন পড়ে গেল আর কি, কে ভরি বাড়া গেল। আমি কি করি? তোমার সাথে আমি মেশিন, আমার কাছে লাইট মেশিন গান, এটাকে গিয়ে কিন্তু লাইট মেশিন, হালকা মেশিন গান নেই আর কি। হ্যাঁ, এটাকে তো আর ওই ভারী অস্ত্র নেওয়া যায় না। তারপরে মোটামুটি আমি তখন গান ফেলে দিলাম, ফেলে দিয়ে উড়ির মধ্যে মিশে গেলাম। তো মানে একটা গোল হরিবল হয়ে গেল আর কি। আমার পুরা পাঞ্জাবি ভিতরে মিশে গেলাম, মিশে দিয়ে আমি পুরা পাঞ্জাবি পস্তু ভাষা, 4টি বছর পাকিস্তানে ছিলাম, আমার বাংলাতে আমি বলতেই পারতাম না। হ্যাঁ, তাহলে পাঞ্জাবি যে যেরকম ভাষা ওরা বলে আমি সেই ভাষায় চলে যাই। হ্যাঁ, তো ওরা আমাকে, পাঞ্জাবিরা আমাকে জিজ্ঞাসা করে যে ওদিকে খবর কী, আমি বাংলায় বলি, এই ওদেরও ভাষায় বলি দিই যে খবর খুব ভালো, কোনো চিন্তা নেই, আমরা সকল ওধে আমরা একটা সাইড নেই। তো বলতে ঠিক আছে, এটা মানে বলছে আমাকে আর কি। আমি তখন মানে ওরই ভিতর দিকে ওই ঘুরতে ঘুরতে তখন কিন্তু রাত শেষ পর্যায়ে চলে গেছে। আমরা ওর ভিতরে ঘুরতে ঘুরতে আমি পথ পাচ্ছি না, কেমনে আমি রিমতি যেমনি যাচ্ছে সেমনি ওরা, তো মনে হলো যে ওরা কয়েক হাজার। পরে শুনলাম যে ওরা প্রায়
24 থেকে 25,000 সৈন্য ছিল। আর আমাদের তো যে রেকিম্যান যে বুলতুল আছে, ও বুলতুল 250 থেকে 500 রাজাকার মাজার দিয়ে, আর সেখানে 23 থেকে 25,000 সৈন্য ছিল, শুধু পাকিস্তানি সোলজার। তারপরে আমি দেখলাম যে মেজাজে সেমনি ওই পাকিস্তানি সোলজার, কিন্তু একমাত্র ভাষার জন্যে আমি প্রাণ ভিক্ষা পালাম আর কি। তখন আমি এরকম আস্তে আস্তে এর মধ্যে একটা ব্যাংকার পালাম। তো ব্যাংকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড গান নিলাম, চায়না স্ট্যান্ড গান, উড়ির পাঞ্জাবির স্ট্যান্ড গান। হ্যাঁ, দেখতে ওই ব্যাংকারের লোক নেই, কেউ নেই, মানে তখন পাকিস্তানি সোলজার সব মানে ওই গ্যানেট, মানে ব্যানেট চার্জ হচ্ছে আর কি। আলী বলছে আর মানে সেই ব্যানেট চার্জ জাক হয়ে যাচ্ছে আর কি। আমাদের লোক তখন আর একটাও নেই। হ্যাঁ, মানে ফিল্ডে মানে আমরা যে অ্যাটাক করেছি, ওরা আবার 3 বের চান্স দিয়েছে, 3 বের চান্স দিয়ে সব আমার এক জায়গায় করে নিয়েছে, এক জায়গায় নিয়ে ওরা আবার আমার কাউন্টার, মানে সে রিকাউন্টার দিয়ে ঘিরিয়েছে। মানে ওর মধ্যে ফসকের মধ্যে কায়দার আমাদের একটা প্রাণ ওরা নাই। ধরো শিখ সৈন্য সব শেষ, আমাদের বাঙালি কিছু চালাক ছিল, এই বাঙালি কিছু বাইছিল মানে কায়দা কানুন করি আর কি। ওই চন্দ্রপুর গ্রাম কিন্তু আবার একটা বিলের সাইডে। আমি ওই বিলের মধ্যে নামি পড়লাম, নামি এক ডুব মারি, খালি গায়ে তোমার অস্ত্রের মতো সব ফেলে যাইছি, এক ডুব মারি আর চলে আসি। তারপরে ওই মানে দিকে বেলা উঠে গেছে, আমি অর্ধেক আসি গিয়ে বেলা টাকা দিয়ে আমার মুখে এম করি ফায়ার করছে আর কি। হ্যাঁ, পাকিস্তানিরা। তা আমি জানছি যে আমার ডিফেন্সের, আমার যে রেঞ্জের বাইরে আমি চলে আসি। তা আমি আবার নোক দেখাচ্ছি যে আর হবে না, আমি রেঞ্জের বাইরে চলে আসি। আমি তো সৈনিক, আমি মাপ জানি যে আমি 300 গজের 750 আর 1000-1200 গজ চলে আসি, ওরা ফায়ার করে আমাকে মারতে পারবে না। তারপর মোটামুটি তো লালাম এবার আসে, এদিকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আর কি। হ্যাঁ, মন তুলে ওখানে হেলিকপ্টার নিয়ে ইন্দিরা গান্ধী চলে আসলো। ইন্দিরা গান্ধী আসি ওই লাশ দেখি, লাশ কিন্তু তখন মানে লাশটা তো না একটা আনতে পারিনি, তখন কিন্তু ওরা জায়গা ছাড়েনি, পাকিস্তানের জায়গা দখল করে ওরা গেট হয়ে বসে আছে। তারপর ইন্ডিয়ান সৈন্য আসি ভরে গেলে, প্লেন দিয়ে উপরে ফায়ারিং শুরু হয়ে গেল, সে একটা ইলাহি কারখানা। তারপরে মোটামুটি আমরা লাশ ওরা তখন ওই জায়গা ছাড়িয়ে দিল, তখন ওরা ওখান থেকে ঘুরে কিন্তু ক্যান্টনমেন্টে চলে আসে ময়নামতিতে। তখন ওরা জায়গা ছাড়িয়ে দিল, ওই ফাঁকে ভারত সরকার মানে উপরে প্লেন দিয়ে তখন ছাড়িয়ে ফেললো, ওই প্লেন দিয়ে ফায়ার করতে নাইলো আর ওই মানে লাশ টানতে নাইলো। হ্যাঁ, পরে ওরা পাকিস্তানিরা 2 দিন পরে আবার ফের ওই জায়গায় আবার ফের অ্যাটাক করলো ইন্ডিয়ানের সাথে। ওই তার পরের দিন 700 প্লেন তুললো আর কি। যুদ্ধটা তো মানে আমি ওখানে দেখলাম যে খেলা একটা হইল ভয়াবহ, আমার জীবনের রেকর্ড ব্রেক যুদ্ধ। ধন্যবাদ আপনাকে মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি।